কম্পাস ডিকের সন্তান জানতে পেরে কম্পাসকে জড়িয়ে ধরলো অখিলেশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তখন তখন বিহান বারবার বলতে থাকে, কম্পাস তুমি কিন্তু যাবে না, তোমাকে আমি বারণ করছি, তুমি একদম যাবে না। তখন কম্পাস বলতে থাকে, আমাকে আমাকে বারণ করার আপনি কে? আপনি কি আমাকে খেলনা ভাবেন না পুতুল ভাবেন? আপনি যেভাবে যেভাবে খেলবেন, যেভাবে নাচাবেন ঠিক সেভাবেই নাচবো। আমারও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আমারও তো নিজের ভবিষ্যতের কথা নিজেকে চিন্তা করতে হয়। তখন তখন এ কথা শুনে তখন দেখা যায় এ কথা শুনে বিহান অনেক কষ্ট পায়। তখন বিহান বলতে থাকে, আমি এখানে কেন থাকবো? এখানে সবসময় মানুষের এরকম অত্যাচার কেন সহ্য করব? সবসময় নিজেকে প্রমাণ করতে করতে আমি এখন হাঁপিয়ে গেছি। আমি আর পারছি না নিজেকে প্রমাণ করতে। আপনি আজকে আমাকে ভালোবাসছেন, কালকে যখন কিছু একটা হবে, চুন থেকে পান খসবে, ঠিক তখনই আপনি আবার আমার দিকে আঙুল তুলে আমাকে আমাকে ব্লেম দেবেন, আমাকে বলবেন, কম্পাস তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। সরি, আমি আর এটা পারবো না। আমি আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। কারণ কারণ আমার এখন আর কোনো অভাব নেই। আমি তো ডিকের মেয়ে। আমার এখন এখন সব আছে। আমি তবে এখানে এখানে এরকম ভাবে পড়ে থাকবো কেন? এখানে আমার পড়ে থাকার তো কোনো মানে নেই। আমার এখন কি না আছে বলুন তো? সবই আছে। ওই যে মিস্টার ডিকের কোটি কোটি টাকার সম্পত্তির সম্পূর্ণ কিছুর একমাত্র উত্তরাধিকারী হচ্ছি আমি। একমাত্র একমাত্র মালিক হচ্ছি আমি। তাই আমার বাবার বিজনেসটা আমাকেই তো সবকিছু দেখে নিতে হবে, সবকিছু সামলাতে হবে। আমার বাবা একা একা বিজনেসটা সামলাতে পারছে না, তাই আমাকে আমাকে ওনার সঙ্গে বিজনেসটা ধরতে বলছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি চলে যাব আর আমার বাবার সঙ্গেই থাকবো। ওখানেই আমি ওনার সঙ্গে ওনার বিজনেস গুলো হ্যান্ডেল করব। আর আমি নিজেকে অনেক অনেক বড় করব, সবার সামনে উপস্থাপনা করব। এই কথা শুনে বিহান বলতে থাকে, তুমি এতটা স্বার্থপর আমি কখনো ভাবিনি কম্পাস। আমি ভাবতাম যে তুমি হয়তোবা কখনো নিজের স্বার্থ খুঁজো না, সবসময় অন্যেরটা বুঝো। কখনো কখনো বলো না যে আমার স্বার্থ প্রয়োজন। তোমাকে দেখে আমি অন্যরকম ভাবতাম, কিন্তু আজকে তোমার প্রতি ধারণাটা আমার চেঞ্জ হয়ে গেল, পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তখন এ কথা শুনে কম্পাস মনে মনে বলতে থাকে, সরি বিহান স্যার, এরকম ব্যবহার করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কারণ আমি যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করি, আপনি আমাকে যেতে দেবেন না। আর এ বাড়িতে যে স্পাইটা আছে, সে সবকিছু ডিকে কে বলে দেবে যে আমি ডিকে কে এক্সপোজ করার জন্য ওনার মেয়ে সাজছি। এরপরে দেখা যায় তখন তখন বিহান বলতে থাকে, ঠিক আছে, তোমার যেটা করতে ইচ্ছে করছে তুমি করো, আমার সমস্যা নেই। তুমি চাইলে আমি তোমাকে ডিভোর্স লেটারটাও দিয়ে দিতে পারি। তখন তখন এ কথা শুনে হাত কাঁপতে থাকে কম্পাসের। কম্পাস বলতে থাকে, এখানে ডিভোর্সের কথা কোথা থেকে এলো? আর আপনি আপনি দিতে চাইলে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, কেন তোমার এত ইগো কেন বলো তো? আমি জানতাম যে কম্পাস ভৌমিক সবসময় অন্যের হয়ে কাজ করে, অন্যকে প্রাধান্য দেয়। তার কাছে নিজের জীবনের কোনো মূল্য নেই, নিজের কোনো ইচ্ছার কোনো মূল্য নেই। কিন্তু আজ আজ তো দেখছি তার পুরো উল্টো। তো সে তো নিজের স্বার্থের কারণে তার পালিত বাবা মাকে ফেলে যেতেও দুবারও ভাবছে না। আচ্ছা, তোমার বাবা মাকে তুমি কার আশায় ফেলে যাচ্ছ? ওনারা তো আর ইনকাম করে না, তবে ওনারা কি করে থাকবে? কি করে খাবে? তুমি কি একবারও ভেবেছো? তখন কম্পাস বলতে থাকে, ওরা নিজের চিন্তা নিজেরা করে নিতে পারবে। আমি কিছুতেই আর ওদেরকে সহ্য করতে পারবো না। আমাকে আমার নিজের জীবনটা সুন্দর করে গোছাতে দিন বিহান স্যার, আমাকে প্লিজ যেতে দিন। আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। ওখানে গিয়ে আবার আমার নিজের জিনিসপত্রগুলো আমার সবকিছু গুছাতে হবে, তাই না? তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, তুমি তুমি নিজেকে এতটা স্বার্থপর ভাববে আমি কখনো ভাবিনি। ঠিক আছে, চলে যাও। তোমাকে সবাই আটকানোর চেষ্টা করছে, কিন্তু তুমি তাদের কথা না শুনে চলে গেছো তো। তোমাকে সবাই মিলে সবাই একসঙ্গে ইগনোর করবে। তুমিও বুঝতে পারবে যে তুমি নিজের স্বার্থে কি হারিয়েছো আর কি পেয়েছো। তোমাকে এই জিনিসটা আমি বুঝাবো। আর আমি দেখো এখন নিজেকে কিভাবে তৈরি করি। তুমি আজকে ডিকের টাকা দেখে নিজের বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছ তো, এটার জন্য তুমি একদিন পস্তাবে। তোমাকে সবার থেকে এই টাকায় দূরে করে দেবে কম্পাস। ঠিক আছে, তুমি চলে যাও। তোমাকে আমি অনেকবার আটকানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি কোথাও যাওনি। ঠিক তখনই কম্পাস যাবে, তখন তখন অখিলেশ এসে বলতে থাকে, কি হয়েছে?
অখিলেশ বলতে থাকে, কি হয়েছে এখানে এত হই হুল্লোড় কেন? তখন অখিলেশের সঙ্গে থাকে ডিকে। ডিকে কে দেখে কম্পাস বলতে থাকে, বাবা তুমি এসেছো? তখন তখন ডিকে বলতে থাকে, হ্যাঁ মা আমি এসেছি, তোকে নিতেই এলাম, আর আমি অখিলেশ চৌধুরীকে সবকিছু বলে দিয়েছি। তখন অখিলেশ কম্পাসকে জড়িয়ে ধরে বলতে থাকে, মা তুমি তুমি একদম সুখী হও, একদম সবকিছু নিজের জিনিস নিজে বুঝে নাও। এই যে অখিলেশের এই পরিবর্তন দেখে অবাক হয়ে যায় সবাই। তখন দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, মিস্টার অখিলেশ চৌধুরী, তুমি যে কেন পরিবর্তন হয়েছে এটা আমি খুব ভালো করেই জানি। তুমি যে নিজের স্বার্থের জন্য এভাবে নিজেকে পাল্টে খেয়ে নিয়েছো, এটা এটা আমার থেকে ভালো আর কে জানে। আমিও ঠিক তেমনটাই করব। আমি তোমাকে আর অভিজ্ঞান দত্ত মুক্তিমাসিকে খুব ভালো করেই চিনি। তোমরা নিজেরা হচ্ছে সুযোগ সন্ধানী। যখন যেখানে নিজের আঁচল গুছিয়ে নিতে পারো তখন সেখানে গিয়ে হামলা দাও। আর এখন দেখছো যে এখন অভিজ্ঞান দত্তর সঙ্গে থেকে তো আর কোনো লাভ হচ্ছে না। যদি কম্পাসের সঙ্গে হাত মিলাই, কম্পাসের সঙ্গে থাকি, তবে হয়তো বা কিছু একটা পাবো। তাই তাই তুমি আমাকে আমার সঙ্গে এরকম নাটক করছো? তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, কম্পাস তুমি কি ভাবছো? এভাবে এভাবে চুপ করে আছো কেন? আমি তোমাকে মেনে নিইনি বিহানের বউ হিসাবে, কিন্তু এখন আমি মেনে নিচ্ছি। ডিকের সঙ্গে আমার সবকিছু কথা হয়েছে। ডিকে চাই যে তুমি বিহানের সঙ্গে সংসার করো। তখন তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, বাবা আমি কোনো সংসার টংসার করতে পারবো না। আমি আমি তোমার সঙ্গে যাব, তোমার বিজনেসটাই সামলাবো। তখন ডিকে বলতে থাকে, তোর যেটা ইচ্ছে হবে মা। আমি ভেবেছিলাম যে তুই হয়তো বিহানকে ভালোবাসিস, তাই আমি অখিলেশকে সবকিছু ভেঙে বলেছিলাম যে যে কম্পাস আমার মেয়ে, তুমি কি কম্পাসকে মেনে নাও। কিন্তু তুই যখন বলছিস যে তোর এসব কিছু ভাল লাগছে না, তুই সংসার করতে চাচ্ছিস না, তবে এখান থেকে চল। এই বলে কম্পাসকে নিয়ে বেরিয়ে যায় ডিকে কে দেখে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, 1 মিনিট দাঁড়ান, আমাকে আমাকে কম্পাসের সঙ্গে আরেকটু কথা বলতে দিন। তখন কম্পাসকে বিহান বলতে থাকে, এই লোকটা তোমার বাবা, আর এই লোকটার জন্য তুমি অভিজিৎ আঙ্কেলের মতো একটি লোককে তুমি এভাবে দূরে ঠেলে দিচ্ছ? উনি তো তোমার বাবা, তাই না? ছোটবেলা থেকে উনি তো তোমাকে কষ্ট করে বড় করেছে। যতই তুমি ওনার মেয়ে না হও, তারপরেও এটাই তো সত্যি যে উনি তোমার বাবা। তুমি তো এত বছর হলে ওনাকে বাবা মেনে এসেছো, তবে আজ কেন এভাবে কোটিপতি বাবা পেয়ে ওর একটা একটা এরকম এরকম ভদ্র সভ্য বাবাকে তুমি ফেলে দিচ্ছ? বলো তো, এটা কি বাবাকে চেঞ্জ করার জিনিস যে তুমি চাইলে চেঞ্জ করে ফেলবে? ওই লোকটা যদি তোমার উপর এতটাই টান থাকতো, লোকটা কেন তোমাকে রেখে চলে গিয়েছিল? তখন তখন তোমার কথা মনে ছিল না? যদি তোমাকে ছেড়ে না যেত, তোমার মাকে ছেড়ে না যেত, তবে তো আজকে তোমাদের এই দিনটা দেখতে হতো না, তাই না? তোমরা তোমরা অনেক সুখে থাকতে, তোমাদের মধ্যে এতটা ঝামেলা হতো না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হয়েছে, অনেক জ্ঞান দিয়েছেন, আর জ্ঞান চাচ্ছি না। জ্ঞানের ঝুলি করে বসবেন না প্লিজ। তখন এই বলেই তখন কম্পাস ডিকে কে বলতে থাকে, বাবা চলো, এখানে থাকতে হবে না। এখানে থাকলে ওরা শুধু জ্ঞান দিয়ে যাবে, আর এগুলো আমার মোটেও পছন্দ হচ্ছে না। তখন এ কথা শুনে ডিকে বলতে থাকে, ঠিক আছে অখিলেশ, আমরা আসছি। এই বলে কম্পাসকে নিয়ে বেরিয়ে যায় ডিকে। এরপরে দেখা যায় বিহান বিহান রাগে গজগজ করতে থাকলে তখন তখন চলে আসে ঋতুজা। ঋতুজা বলতে থাকে, কি হয়েছে? সবাই এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো যে? তখন দেখা যায় পৃথা বলতে থাকে, দিদি ভাই কম্পাস তো চলে গেল, তুমি কিছু জানো? এই কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা। ঋতুজা বলতে থাকে, এসব কি বলছিস? কম্পাস চলে গেল মানে? কোথায় চলে গেল? কোথায় গেছে ও? তখন এ কথা শুনে পৃথা বলতে থাকে, ও বলল যে ডিকে নাকি ওর বাবা, তাই ও ডিকের সঙ্গে চলে গেল। ওর বাবা মাকে যেখানে রেখেছে ওখানে ফেলে রেখেই চলে গেছে। আমরা বারবার বললাম যে তুমি তোমার বাবা মাকে ফেলে যাচ্ছ, তোমার বাবা মাকে কে দেখবে, কে সামলাবে? তখন ও বলল যে ওরা নিজেরা নিজেদেরকে সামলে নিতে পারবে। আমি কি ওদের জন্য সারাটা জীবন নষ্ট করে দিব? আমরা এই কম্পাসকে চিনি না দিদি ভাই। কম্পাস পুরো অন্যরকম হয়ে গেছে। কম্পাসের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। ও বলছে যে ও ডিকের মেয়ে, তাই ও কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না। ও শুধু নিজের সঙ্গে নিজে সম্পর্ক রাখবে। ওর নাকি কোটি কোটি টাকার মালিক ওর বাবা, তাই সবকিছুর মালকিন হচ্ছে ও। তাই ও কিছুতেই আর আমাদের মতো গরিবদের সঙ্গে কথা বলবে না। তখন এ কথা শুনে পৃথা বলতে থাকে, কম্পাস এ কথা বলেছে? তখন দেখা যায় ঋতুজাকে পৃথা বলতে থাকে, হ্যাঁ দিদিভাই, কম্পাস এরকম কথাগুলোই বললো, আর আমি বুঝতে পারছি না মেয়েটা এমন করছে কেন। আমার মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে। তখন বিহান বলতে থাকে,
তোমরা আসলে কম্পাসকে অন্ধবিশ্বাস করো তো এই কারণে এমনটা মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে সত্যি কম্পাস আমাদের সঙ্গে এভাবে ভান ধরেছিল। ওই মেয়েটা আসলে লোভী। এখন ওদিকে নিজের সাধ্য শিথিল করার জন্য চলে গেল। মা, আমি ওকে জানো কতবার বারণ করেছি, ওকে আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কিছুতেই শুনলো না। ও আমাকে জানো তাই বলে অপমান করে বের করে দিল। তখন তখন এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, দাঁড়া তো, আমি কম্পাসকে ফোন করি। এরপরে কম্পাসকে ঋতুজা ফোন করলে তখন তখন কম্পাস ঋতুজাকে বলতে থাকে, কেন ফোন করেছো মা? তখন ঋতুজা বলতে থাকে, কম্পাস, আমি বাড়ি ফিরেছি। তুই তুই কি করেছিস? এসব শুনে আমার খুব অবাক লাগছে। তুই একবারও আমাকে বললি না, আমাকে না বলেই চলে গেলি। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, তুমি তো ছিলে না মা, আমার দেরি হয়ে যাচ্ছিল, বাবা আমাকে নিতে এসেছিল, তাই আমি বাবার সঙ্গে চলে এসেছি। কতক্ষণই বা ওখানে থাকবো বলো তো? ওখানে থেকে তো তোমার তোমার ছেলে আমার মাথাটা একদম একদম ঘুরিয়ে দিচ্ছিল। এত প্রশ্ন, এত কথা আমার মোটেও ভালো লাগছিল না, তাই আমি সেখান থেকে চলে এসেছি। তাই আমি আমি এখানেই থাকবো। তোমরা তোমরা নিজেরা নিজেরা ভালো থেকো। এরপরে দেখা যায়, এই বলে কম্পাস ফোনটা কেটে দিলে তখন ডিকে বলতে থাকে, আচ্ছা কম্পাস, তুমি ওদের সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? ওরা ওরা তো মনে কষ্ট পাবে নাকি? তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, কষ্ট পেলে আমার করার কিছুই নেই। কারণ কারণ আমাকে তো তোমার পাশে দাঁড়াতে হবে, তাই না? তোমার তোমার বিজনেসটা আমাকেই তো হাল ধরতে হবে, তা না হলে তো হবে না। আর ওখানে ওখানে যদি আমি থাকি তবে আমি কিছুই করতে পারবো না। কারণ কারণ ওখানে থেকে কোনো কিছু করাটা সম্ভব নয়। সবসময় মানুষের ভিড়, সবকিছু থাকবে। ওখানে ওখানে কাজটা করা কোনোভাবে সম্ভব হবে না। তাই তো আমি চলে এলাম, তাই না? তখন জিকে বলতে থাকে, তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করবে। কোনো বাধা নেই। আর অভিজিৎ অঞ্জনাকে বলে এসেছো? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ, সবকিছু বলে এসেছি। এরপরে দেখা যায় ডিকে কম্পাসকে নিয়ে নিজের ডেরায় চলে আসে। এদিকে ঋতুজা কম্পাসের বাবা মায়ের কাছে গিয়ে বলতে থাকে, আচ্ছা কম্পাসের কি হয়েছে বলুন তো? কম্পাস এরকম পাগলামো করছে কেন? আমরা তো কিছু বুঝতে পারছি না। ওর পাগলামোর পিছনে কারণটা কি? ও কেন এমন করছে? তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে, আমরা নিজেরাও বুঝতে পারছি না কম্পাস হঠাৎ এরকম করে পাল্টে খেয়ে গেল কেন। ও আমাদের বলছে যে ও আমাদের ছেড়ে দিকের কাছে চলে যাবে, কিন্তু কিন্তু ও তো কখনো এমন ছিল না। ওকে তো আমরা এভাবে মানুষ করিনি। ও তো কখনো লোভী ছিল না, তবে আজকে কেন লোভী হয়ে উঠলো? আমি তো বুঝতে পারছি না। কম্পাস কি কিছু করতে চাইছে যে আমাদের বললে আমরা ভেঙে পড়বো, এই কারণে ও এরকম নাটক করছে? তখন ঋতুজা বলতে থাকে, আমার মনে হয় ঠিক এমনটাই কিছু একটা হবে। কারণ কারণ আমি কম্পাসকে যতদূর চিনি, কাউকে কিছু না বললে ও আমার কাছে কিছু লুকোতো না। আমাকে আমাকে সবটাই বলতো, কিন্তু আমরা হয়তো বা বারণ করতাম, এই কারণে ও কিছু বলতে পারেনি, না বলি নিজে নিজে ডিসিশনটা নিয়ে নিয়েছে। আর আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি। আমি আপনাদের দেখাশোনা করব। কম্পাস জানে যে আমি আপনাদের দেখাশোনা করব, এই কারণে কম্পাস আপনাদের এখানে রেখে যেতে সাহস পেয়েছে। আমি জানি, কিন্তু ও হয়তোবা ডিকের সামনে আছে, তার কারণে আমাদের সঙ্গে ঠিক এরকম ব্যবহারই করছে। ও ভালোভাবে কথা বলতে পারছে না, কিন্তু আমার বিশ্বাস কম্পাস এরকম করে সত্যি সত্যি পাল্টে যায়নি। ও সত্যি অভিনয় করছে ডিকে কে ধরার জন্য। আর এটা যদি হয়ে থাকে তবে আমি কম্পাসকে পুরো দমে সাপোর্ট করব। কম্পাসের পাশে থাকবো আমি। তখন অভিজিৎ বলতে থাকে, আমি তো বুঝতে পারছি না এখন কি হবে। আর এটা এটা যদি সত্যি হয় যে কম্পাস সত্যি চলে গেছে, তবে তবে ওর মাকে বাঁচানোটা কোনোভাবেই সম্ভব হবে না। আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারি না। তখন দেখা যায় ঋতুজা অঞ্জনার কাছে গিয়ে বলতে থাকে, অঞ্জনা, তুমি কিন্তু একদম চিন্তা করবে না। কম্পাস ওই ডিকে কে শাস্তি দেওয়ার জন্য এমনটা করেছে। তুমি তুমি একদম নির্ভয়ে থাকবে। আমরা তো আছি, কম্পাস চলে আসবে। আর কম্পাসের ওই ডিকে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ কম্পাসের কাছে ফর্মুলাটা আছে। আর আরেকটা হচ্ছে, কম্পাস হচ্ছে ওর সন্তান, তাই তাই কিচ্ছু করতে পারবে না। তো তুমি কোনো চিন্তা করো না। কম্পাস অবশ্যই অবশ্যই ফিরে আসবে। অবশ্যই ফিরে এসে তোমার পাশে বসবে, তোমার সঙ্গে কথা বলবে। তুমি ভয় পাবে না, ঠিক আছে? তখন অঞ্জনা বলতে থাকে, ডিকে ভালো নয়। ডিকে তো আমার মেয়েটাকে মেরেও ফেলতে পারে। কেন বুঝলো না আমার মেয়েটা? তখন এ কথা শুনে অঞ্জনা কাঁদতে থাকে। এরপরে ঋতুজার চোখে জল এসে যায়। ঋতুজা বলতে থাকে,
প্লিজ এভাবে বলো না। অবশ্যই, অবশ্যই কম্পাস আসবে। আমি বলবো। আমি ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আর আমার বিশ্বাস যখন ডিকে না থাকবে ও নিজে নিজেই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার সঙ্গে কথা বলবে। তখন দেখা যায় কথা শুনে অভিজিৎ বলতে থাকে, প্লিজ ও যদি ফোন করে ওকে বলবেন যে তোর মা কিন্তু অস্থির হয়ে যাচ্ছে, তোর মায়ের সঙ্গে কথা বল। তোর মাকে ফোন করে সবটা বল। তোর মাকে সবকিছু বল যে তুই কেন ওখানে গিয়েছিস। তখন কম্পাস বলতে থাকে তখন দেখা যায় এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, ঠিক আছে আপনি চিন্তা করবেন না, আমি কম্পাসের সঙ্গে যে করেই হোক অঞ্জনার কথা বলিয়ে দিব। আমি অবশ্যই কম্পাস ও অঞ্জনাকে এক করিয়েই ছাড়বো। তখন এই বলে ঋতুজা বলতে থাকে, তবে আমি এখন আসতে পারি? এখন আমি আসি, পরে আবার এসে দেখে যাব। আমি এর মাঝখানে রশ্মিকা ও মেঘমালা আছে, ওদের কাউকে পাঠিয়ে দেব। আপনি আপনি ওদেরকে পিক আপ করে নেবেন, ঠিক আছে? তখন অভিজিৎ বলতে থাকে, ঠিক আছে, ঠিক আছে দিদি, আমি সবকিছু ঠিকঠাক ভাবে করব। আর আমি সাবধানে থাকবো, আর আমি শক্ত থাকবো। আমি কিছুতে ভেঙে পড়বো না। আমি কিছুতে ভেঙে পড়বো না। তখন এদিকে কম্পাস ডিকে কে বলতে থাকে, বাবা এবার আমি তো সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছি, এখন তুমি আমাকে দিয়ে কি করাবে? আমি কি করবো এখন? তখন ডিকে বলতে থাকে, মারে আজকের দিনটা বিশ্রাম নে, কালকে থেকে সবকিছু আমি তোকে বুঝিয়ে দেবো।